ফিরে আসা পরবর্তী অংশ। দেখতে দেখতে পুজো এসে গেল। আজ সপ্তমী। এখানে বেঙ্গলি ক্লাবে খুব বড় পুজো হয়। সমস্ত বাঙালি পরিবারই আমন্ত্রিত। শুধু বাঙালিরাই নয়, বাঙালি অবাঙালি সবাই এই পুজোতে আমন্ত্রিত। সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া, গান বাজনা, দারুণ আয়োজন। আমরা সবাই ব্রেকফাস্ট করছি। মেজর চ্যাটার্জি আমার দিকে ফিরে বলল, গীতাঞ্জলি, রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো, তুমি, মা আর আমি। আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? পুজো দেখতে? আমার শাশুড়ি মা কিছু একটা বলতে যাচ্ছিলেন। মেজর চ্যাটার্জি ওনাকে থামিয়ে দিয়ে বলল, লেট ইট বি আ সারপ্রাইজ মা। শাশুড়ি মা হেসে বললেন, ওকে। ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে নিলাম। মেজর চ্যাটার্জির দেয়া একটা নতুন শাড়ি পরলাম, মনের মতো করে সাজলাম। নিচে নেমে এলাম। আমার শাশুড়ি মা ও মেজর চ্যাটার্জি নিচের ড্রয়িং রুমে আমার জন্য অপেক্ষা করছে। মানুষটার মুগ্ধ দৃষ্টি আমায় বুঝিয়ে দিল আমাকে সুন্দর লাগছে। আমরা গাড়িতে উঠলাম। আগের দিনের মতোই আমি পিছনে, শাশুড়ি মা সামনে। আমরা আর কে পুরামে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটার উপর লেখা মাসুম জিন্দেগি। আমি সত্যি অবাক। আমরা একটা অনাথ আশ্রমে এসেছি। আমরা ভিতরে ঢুকলাম। আমাদের দেখে এখানকার স্টাফরা এগিয়ে এলো। মেজর চ্যাটার্জিকে, আমার শাশুড়ি মাকে এবং আমাকেও নমস্কার জানালো। ওদের কথায় বোঝা গেল যে ওরা মেজর চ্যাটার্জি এবং আমার শাশুড়ি মাকে ভালো করেই চেনে। মেজর চ্যাটার্জি দুজন লোককে বলল গাড়ির ডিকি থেকে প্যাকেটগুলো নিয়ে আসতে। ওরা দুজন গিয়ে গাড়ির ডিকি থেকে অনেকগুলো প্যাকেট নিয়ে এলো। জামা কাপড়, খেলনা, বই, চকলেট, কেক, আরও কত কি। আমি অবাক হয়ে দেখছি আর ভাবছি, এগুলো মানুষটা কখন আনলো? মনে পড়ল, গতকাল দুপুরে লাঞ্চের পর মেজর চ্যাটার্জি কোথাও বেরিয়েছিল, বেশ অনেকক্ষণের জন্য। আমরা ভিতরে গেলাম। কত ছোট ছোট বাচ্চা, কত অসহায় ওরা। কি করুন ওদের চোখগুলো। ওদের কেউ নেই। ওরা মা বলে ডাকবে এমন কেউ নেই এই পৃথিবীতে। এই বিরাট পৃথিবীতে কত একা ওরা। ওদের কোনো উৎসব নেই, কোনো আনন্দ নেই। আমার দু চোখ ঝাপসা হয়ে এলো। মেজর চ্যাটার্জি আমাকে বলল, গীতাঞ্জলি, উপহারগুলো সবাইকে দিয়ে দাও। আমি উপহারের প্যাকেটগুলো নিয়ে এক এক করে বাচ্চাগুলোর হাতে দিচ্ছি। কি অসম্ভব খুশি ওরা। আনন্দে ওদের চোখ দুটো জল জল করছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সব কিছু ওরা আজ পেয়ে গেছে। ওদের খুশি, ওদের আনন্দ দেখে আমার মনে হচ্ছে এমন আনন্দ, এমন খুশি আমি আমার জীবনে এর আগে কখনো পাইনি। দু চোখ আমার জলে ভরে গেছে। মেজর বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছে। ওদের জন্য অনেক বই নিয়ে এসেছে। নিজের হাতে বইগুলো ওদের দিচ্ছে। আমার শাশুড়ি মা বললেন, ছুটিতে এলে, বিশেষ করে পুজোর সময়, বিক্রম অবশ্যই একবার এখানে আসে। আমার মন প্রাণ ভরে গেল। সেই সঙ্গে নিজেকে ভীষণ ছোট লাগলো। আজ অবধি আমি তো কখনো ওদের কাছে যাইনি, ওদের পাশে গিয়ে দাঁড়াইনি, কখনো একটা চকলেটও কিনে দিইনি ওদের হাতে। এই চিন্তাটাই কেন কখনো আসেনি আমার মধ্যে? আমরা কেন এত স্বার্থপর? নিজের জন্য আমরা এত খরচ করি। বছরে একটি বার কি আমরা ওই অসহায় বাচ্চাগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারি না? বছরে একটি বার কি আমরা ওদের জন্য কিছু কিনে দিতে পারি না? একটু খুশি কি ওদের দিতে পারি না আমরা? নিজের কাছে নিজে আজ বড্ড ছোট হয়ে গেছি। ওই মানুষটার পাশে নিজেকে আজ বড্ড বেমানান লাগছে। আর এই মানুষটাকে নিজের হাজবেন্ড হিসাবে পেয়ে আমি গর্বে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। প্রতিদিন এমনি করেই মানুষটা আমাকে এক অন্তহীন ভালোবাসার নিবিড় বন্ধনে বেঁধে ফেলছে, কিন্তু সে খবর সে রাখে না। আমরা লাঞ্চের আগে ফিরে এলাম। সোজা বেঙ্গলি ক্লাবে চলে এলাম। আজ এখানেই লাঞ্চ করব। এখানে খাওয়া দাওয়ার বিরাট আয়োজন, বুফে সিস্টেম।
খাবার নিয়ে এসে খেতে হবে। আমার শাশুড়ি মা এসেই বন্ধুদের গ্রুপে চলে গেলেন। আমি আর মেজর চ্যাটার্জি আগে গিয়ে প্রতিমা দর্শন করলাম। তারপর খাবার নিয়ে এসে একটা টেবিলের সামনে বসলাম। নিরামিষ খাবার, অত্যন্ত সুস্বাদু। খাওয়ার পর মেজর আমাদের জন্যে বাইরের স্টল থেকে দুটো আইসক্রিম নিয়ে এলো। আইসক্রিম খেতে খেতে আমায় জিজ্ঞাসা করলো, রাত জাগার অভ্যেস আছে? আমি একটু অবাক হলাম। বললাম, ইউনিভার্সিটিতে রাত জেগেই পড়তাম। মেজর বলল, আজ রাত্রিরে দিল্লির পুজোগুলো সব তোমায় দেখিয়ে নিয়ে আসবো, যাবে? মাথা নেড়ে খুশি খুশি গলায় বললাম, হ্যাঁ যাব। কিছুক্ষণ ওখানে কাটিয়ে বাড়ি ফিরে এলাম। একটু বিশ্রাম নিয়ে রাত্রিরে বেরোতে হবে। এতদিনের মধ্যে আমি মেজর চ্যাটার্জিকে কখনো দুপুরে শুতে দেখিনি। হয় ড্রয়িং রুমে বসে টিভিতে খেলা দেখে, অথবা স্টাডিতে বসে বই পড়ে বা ল্যাপটপে কাজ করে। এ বাড়িতে দোতলায় একটা বিশাল স্টাডি আছে। স্টাডির এ মাথা থেকে ও মাথা দেয়াল জুড়ে শুধু বইয়ের আলমারি। স্টাডির একদিকে একটা বড় টেবিল, তার চারদিকে চেয়ার। ঘরের মাঝখানে একটা কার্পেট পাতা, তার উপর একটা বড় সোফা, সোফার সামনে একটা লো টেবিল। একদিকে একটা রকিং চেয়ার। ওই রকিং চেয়ারে বসে মানুষটাকে প্রায় দুপুরেই আমি বই পড়তে দেখেছি। স্টাডিতে অনেক শিল্ড রাখা আছে, কোনোটা মেজর চ্যাটার্জি, কোনোটা ভাইয়ার অর্থাৎ আমার ভাসুরের। কিছু পড়াশোনার, কিছু খেলাধুলার। মেজর চ্যাটার্জি ও আমার ভাসুরের স্কুল জীবনের অনেক ছবিও আছে। দুপুরগুলো বেশিরভাগই এই স্টাডিতে কাটে মেজর চ্যাটার্জির। আমি তখন একা একা ঘরে বসে থাকি। খুব খারাপ লাগে, খুব অভিমান হয় মানুষটার উপর। মনে হয় ঘরে এসেও তো বসতে পারে আমার কাছে। কি করব? আমার মন যে সব সময় মানুষটাকে কাছে চায়। আজ এই প্রথম দুপুরবেলা মেজর চ্যাটার্জি ঘরে এসেছে বিশ্রামের জন্য। ঘরে ঢুকেই মেজর কার্টেনগুলো সব টেনে দিল। ঘরটা আধো আলো আধো অন্ধকারে ছেয়ে গেল। আমি খুশি মনে শাড়িটা পাল্টাতে ড্রেসিং রুমে চলে এলাম। শাড়ি পাল্টে মুখটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুলাম। ফ্রেশ লাগছে। ঘরে এসে দেখি সে খাটের পিছনের গদিতে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে আছে। মিউজিক সিস্টেমটা অন করে দিয়েছে। পরিণীতার গান বাজছে শ্রেয়া ঘোষালের গলায়। পিয়া বলে পিহু বলে কিউ এ বলে জানু না, জিয়া ডোলে হলে হলে কিউ এ ডোলে জানু না। খেয়াল করে দেখেছি এই ধরনের গানই অর্থাৎ একটু স্লো মিউজিকই মানুষটার পছন্দ। এই জন্যই হয়তো লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির গান খুব পছন্দ করে। মানুষটার গানের রুচি বড্ড ভালো। গানটা যেন ঘরের পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে গয়নাগুলো খুললাম। বিছানার দিকে এগিয়ে গেলাম। মানুষটা ঘাড় ফিরিয়ে আমাকে দেখল। গভীর দৃষ্টি। ওই দৃষ্টি যেন আমার ভিতর শুদ্ধ সব দেখে নেয়, আমার মনের সব কথা জেনে নেয়। মানুষটা মুখে কিছু বলে না, কিন্তু তার ওই দুটো চোখ আমাকে অনেক কথা বলে। বসলাম বিছানায়। চুলটা খোলা ছিল, আলগোছে একটা খোপা করে নিলাম। ঘাড় ফিরিয়ে তাকালাম তার দিকে। তখনও সে আমাকেই দেখছে। চোখাচোখি হলো। একটু হেসে চোখটা সরিয়ে নিল। তারপর বালিশটা ঠিক করে ভালো করে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। মানুষটা সোজা হয়ে শুয়ে আছে, চোখ দুটো বোজা। আমি মানুষটার দিকে পাশ ফিরে শুলাম। তাকিয়ে থাকলাম মানুষটার দিকে। সে যখন গভীর চোখে আমার দিকে তাকায়, তখন আমি সব কিছু ভুলে তার ওই দুই চোখে নিজেকে হারিয়ে ফেলি। ভালো লাগায়, ভালোবাসায় আমার মন প্রাণ ডুবে যায়। কিন্তু এই মানুষটাই যখন নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখে, তখন আমার ভীষণ কষ্ট হয়।
কান্না পায়, কিন্তু সে কথা সে বোঝে না, বুঝতে চায় না। মানুষটা যেন তার চারদিকে একটা গণ্ডি টেনে রেখেছে, সেই গণ্ডির ভিতর প্রবেশ করার অধিকার আমার নেই। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, মেজর চ্যাটার্জি স্পর্শে ঘুম ভাঙল। মানুষটা এই প্রথম আমার গায়ে হাত দিয়ে আমায় ডাকল। চোখ মেলে তাকাতেই চোখাচোখি, মুগ্ধ দুই চোখ আমায় দেখছে। তার মুগ্ধ গভীর দৃষ্টি আমার শরীরটাকে ছুঁয়ে রয়েছে। আমার শাড়িটা এলোমেলো হয়ে গেছে, বুকের আঁচলটা সরে গেছে। মানুষটা দেখছে, দু চোখ ভরে দেখছে। তার মুগ্ধতা মাখা অবাধ্য দৃষ্টি আজ যেন কোনো বারণ শুনছে না। আমার শরীরের প্রতিটি অঙ্গকে ছুঁয়ে যাচ্ছে বারবার। দ্রুত হাতে বুকের আঁচলটা ঠিক করে উঠে বসলাম। গীতাঞ্জলি, কফি। মানুষটা হাসি হাসি মুখে চেয়ে আছে আমার দিকে। তাকিয়ে দেখলাম বেডসাইড টেবিলে আমার জন্যে কফি রাখা আছে। মেজর চ্যাটার্জির হাতেও কফি মাগ। কফি মাগটা হাতে নিয়ে লজ্জা লজ্জা মুখ করে জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি? মেজর চ্যাটার্জি হেসে বলল, 1 ঘন্টা 15 মিনিট। তার মানে মানুষটা একটুও ঘুমোয়নি। ইউ লুক সো অ্যামেজিং হোয়াইল স্লিপিং। আমার দু চোখে চোখ রেখে গভীর গলায় বলল মানুষটা। হৃদয় আমার জুড়িয়ে গেল। বুকের ভেতর অপরিসীম আনন্দের অশান্ত ঝংকার। বড় বড় দুই চোখ তুলে তাকালাম মানুষটার দিকে। তার হাসি মাখা মুগ্ধ দুই চোখ তখনও আমায় দেখছে। আমার চোখে লজ্জা। কবির ভাষায় মনে মনে গেয়ে উঠলাম, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। কফিটা শেষ করে মেজর চ্যাটার্জি বাইরে চলে গেল। জানি স্মোক করতে গেল। আমি উঠে পড়লাম। রেডি হতে হবে, সন্ধ্যে 7টা নাগাদ আমরা বেরোবো। মনটা আজ দারুণ খুশি। হৃদয়ে আজ খুশির জোয়ার উঠেছে। অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে সাজলাম। মনে মনে বললাম, আজ আমার থেকে চোখ সরাতে দেব না তোমায় মেজর চ্যাটার্জি। তোমার দু চোখ আজ শুধু আমাকেই দেখবে। তোমার দু চোখ যখন আমায় দেখে, আমি তোমার স্পর্শ অনুভব করি মেজর চ্যাটার্জি। তোমার স্পর্শ অনুভব করি আমার মনে, আমার প্রাণে, আমার সমস্ত শরীরে। আয়নায় দেখলাম নিজেকে। সত্যি দারুণ দেখাচ্ছে। আজ পুরুষ মানুষগুলোর আমার থেকে চোখ সরানো মুশকিল হবে। আর আমার মানুষটা, কি জানি, এই মানুষটার কথা আমি এখনো জোর দিয়ে কিছু বলতে পারি না। মানুষটাকে এখনো বুঝতে পারিনি। কোনোদিনও পারবো কিনা জানি না। কখনো মনে হয় মানুষটার আমাকে ভালো লেগেছে, আবার কখনো মানুষটা আমার থেকে মুখ ফিরিয়ে থাকে, কাছে থেকেও মনে হয় অনেক দূরে আছে। তখন ভয় হয়, মানুষটা কি আমাকে কোনোদিনও ভালোবাসবে? কোনোদিনও তার জীবনে আমাকে গ্রহণ করবে? আমি জানি না, আমি কিছু জানি না। একটা ভয়, একটা কষ্ট সারাক্ষণ আমার ভিতরে সরীসৃপের মতো নিঃশব্দে ঘুরে বেড়ায়, আমাকে কষ্ট দেয়। উঠে দাঁড়ালাম। শাড়ির আঁচলটা ঠিক করছি, দরজায় নক হলো। মেজর চ্যাটার্জি ঘরে ঢুকল। আয়নার ভিতর দিয়ে এক ঝলক দেখলো আমাকে, তারপর এগিয়ে এলো আমার কাছে। হালকা একটা সিগারেটের গন্ধ পেলাম। আয়নার ভিতর দিয়ে চোখে চোখ রাখলো। মুগ্ধতা মাখা প্রসন্ন চাউনি, মুখে দুষ্টুমি ভরা হাসি। উপর থেকে নিচ অব্দি দেখলো আমাকে। জিজ্ঞেস করলো, রেডি? মাথা নাড়লাম, অর্থাৎ আমি রেডি। হেসে আবার বলল, গিভ মি 5 মিনিটস ম্যাম। ওয়ার্ড্রপ থেকে নিজের পোশাকটা নিয়ে ড্রেসিং রুমের দিকে চলে গেল। আজ এই পর্যন্ত।